সেফ এক্সিট নয়, নির্বাচনের পরও দেশেই থাকতে চান ধর্ম উপদেষ্টা। পটুয়াখালীতে র্যাবের গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩। এবং বিনোদন পেতে পাবনার মানসিক হাসপাতালে দর্শনার্থীদের যাতায়াত। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি উজমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো। এবার বিস্তারিত। সেফ এক্সিট নয়, নির্বাচনের পরও দেশেই থাকতে চান বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। তিনি আরও বলেন, আগামী নির্বাচন যথাসময়ে এবং সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে। এ বিষয়ে যাবতীয় কাজ নির্বাচন কমিশন করছে। পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের আয়োজনে রাঙামাটিতে সম্প্রীতি সমাবেশ শেষে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন সাংবাদিকদের এসব কথা জানান। নিজেরা সেফ এক্সিট চাচ্ছি না, অর্থাৎ আমি এই দেশেই থাকবো, স্বাভাবিক এক্সিট চাচ্ছি। আমরা দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি আমার ঘরে থাকবো। আমি দায়িত্ব বুঝিয়ে না দিয়ে বিমানে করে পালিয়ে যাব, আমার তো সেকেন্ড হোম নাই। এই দেশ আমাদের, এটাই আমাদের শেষ ঠিকানা। এই নির্বাচনটা ফেয়ার, ফ্রি, ইনক্লুসিভ, ইম্পার্শিয়াল ইলেকশন উইল বি হেল্ড। আমরা এটা করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা আশাবাদী ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন দিয়ে আমরা একটা নির্বাচিত সরকারকে, ম্যান্ডেট প্রাপ্ত একটা গভর্নমেন্টকে দায়িত্ব হস্তান্তর করব। পটুয়াখালীতে র্যাবের গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত হয়েছেন ৩ জন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩০ জন। সকালে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন র্যাবের গাড়ি চালক আব্দুল আলিম, আফরোজা নামের এক নারী ও ২ বছরের শিশু পিয়াম। পুলিশ জানায়, ধানসিঁড়ি পরিবহনের বাসটি কুয়াকাটা থেকে পটুয়াখালী যাচ্ছিল। মহাসড়কের ফতুল্লায় পৌঁছলে ওই বাস ও র্যাবের গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশুসহ ৩১ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু পিয়ামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত র্যাবের গাড়ি চালক আলিম ও আফরোজাকে লেবুখালী ক্যান্টনমেন্ট নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে ভোররাতে মাদারীপুরে 2টি বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে 1 জন নিহত এবং 10 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার কুতুবপুরে যাত্রীবাহী একটি বাস সামনে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি ছিটকে সড়কের অপর পাশে চলে যায়। এ সময় ওই কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় আরেকটি বাস। এতে ঘটনাস্থলে কাভার্ড ভ্যান চালক শামীম আহমেদের মৃত্যু হয়। দর্শক, গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল ইসলাম মাসুম। স্মরণ সভার বিস্তারিত সেখান থেকে আমাদের জানাবেন। যেমন আপনি বললেন যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসন্ন হান্নান শাহ, যিনি 111-এর সময় একমাত্র প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন সারা বাংলাদেশের এই স্বৈরাচার যে সরকার ছিল, সেই সময় যে সামরিক সরকার ছিল তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে গেছেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসন্ন হান্নান শাহ নবম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। এখানে উপস্থিত রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন। এছাড়াও রয়েছে গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন এখানে সভাপতিত্ব করছেন। হাজারো নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছেন এই স্মরণ সভায়। মির্জা ফখরুল ইসলাম সাহেব কিছুক্ষণ আগে স্মরণ সভার যে মঞ্চ সেখানে এসে প্রবেশ করেছেন এবং তাকে স্বাগত জানানো হয়েছে নেতা কর্মীদের পক্ষ থেকে। হান্নান শাহ যে স্বপ্ন ছিল, হান্নান শাহ যে অসমাপ্ত কাজ, সেইগুলো সমাপ্ত করার জন্য হান্নান শাহর ছেলে রিয়াজুল হান্নান আমাদেরকে জানিয়েছেন যে তিনি যদি এই দেশের কোনো ক্ষমতায় আসতে পারেন বা কোনো দায়িত্বে থাকেন তাহলে তিনি তার বাবার যে অসমাপ্ত কাজগুলি সেগুলো সমাপ্ত করবেন। এরকম প্রতিশ্রুতি তিনি আমাদের দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজারো নেতাকর্মী এখানে উপস্থিত রয়েছে। হান্নান শাহর স্মরণ সভায় কিছুক্ষণের মধ্যে হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে বক্তব্য রাখবেন।
এই ছিল আমার কাছে গাজীপুরে ব্রিগেডিয়ার হান্নান শাহ যে নবম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে এবং তার উপলক্ষে হচ্ছে তার দর্শক, গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এতক্ষণ জানাচ্ছিলেন মাজহারুল ইসলাম মাসুম। আমরা সেখান থেকে জানছিলাম। এখন চলে যাচ্ছি পরবর্তী খবরে। পাবনার মানসিক হাসপাতাল যেন এক দর্শনীয় স্থান। অনেকে পরিবারের লোকজন নিয়ে ঘুরতে যান, অনেকে বন্ধুদের নিয়ে পাগল দেখতে যান। আইনত প্রবেশ নিষেধ, তবে চাইলে নিরাপত্তা প্রহরীরাই খুলে দেবে দরজা। মানবাধিকার কর্মীদের প্রশ্ন, রোগীদের মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করবে কে? পাবনার মানসিক হাসপাতাল ঘুরে এসে রিজভি জয়ের 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন মিলন মাহমুদ। জানা অজানা নানা কারণে মন ও আবেগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন রোগীরা। অথচ তাদের অসুস্থতাকেই দিনের পর দিন বিনোদন হিসেবে উপভোগ করে চলেছেন তথাকথিত সুস্থ স্বাভাবিক মানুষেরা। সুরক্ষিত হাসপাতাল, অথচ নিয়ম ভেঙে প্রতিদিন হাসপাতালে ঢুকছে প্রচুর মানুষ। তাদের অমানবিক আচরণ রোগীদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ও ক্ষতিকর। রোগী তো আর কোনো চিড়িয়াখানার কোনো বস্তু না যে তাকে দেখতে আসতে হবে। চিকিৎসার যে ধারাবাহিকতা সেটা কিন্তু ব্যাঘাত ঘটার একটা প্রচন্ড সম্ভাবনা আছে। এই ভিডিও তারা ফেসবুক বা ইউটিউবে আপলোড করবে, কারো কারো সম্পত্তি দখলের জন্য এটাকে ব্যবহার করা হবে। তারা অপ্রকৃতিস্থ বা উন্মাদ কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটার এগুলো ছবি তুলে ব্যঙ্গাত্মকভাবে প্রচার করে মিডিয়াতে। 2018 সালের যে মানসিক স্বাস্থ্য সুরক্ষা আইনটা, এটাতে ব্যাপক অ্যাম্বিগিউটি আছে, যার কারণে হয়তো প্রশাসন ব্যবস্থা নিতে পারছে না। প্রচলিত মানসিক স্বাস্থ্য আইনে মানসিক রোগীদের চিকিৎসা ও অবহেলা সংক্রান্ত অভিযোগ প্রতিকারের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা মানসিক স্বাস্থ্য রিভিউ ও মনিটরিং কমিটিকে। অথচ কমিটির সদস্য সচিব জেলা সিভিল সার্জনই জানেন না এর অস্তিত্বের কথা। আমি অফিসে খোঁজ নিয়েছি অলরেডি, আমাদের অফিসে এরকম কোনো কমিটির কোনো কাগজ নাই। বহিরাগতদের উপহাস মানসিক রোগীদের উত্তেজনা বাড়িয়ে দেয়, অন্যদের আনন্দিত হতে দেখে বাড়ে তাদের বিষণ্ণতা, স্নায়বিক চাপে বেড়ে যায় অসুস্থতা। রোগীদের ব্যক্তিগত গোপনীয়তা প্রকাশ নিঃসন্দেহে মানবাধিকার লঙ্ঘন। আমি পাবনা শহরে ট্রাফিকগিরি করতেছি। সুরক্ষিত এই হাসপাতালে মানসিক রোগীদের সাথে এমন অমর্যাদাপূর্ণ আচরণের প্রশ্ন ওঠে। কোথায় গেলে স্বস্তি মিলবে তাদের? রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা। দর্শক, দেশের খবর এ পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি বিরতি। ফিরে এসে আরো যা থাকছে। স্বর্ণ চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা, নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতির অভিযোগ। এবং হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য গীতিনাট্য। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দেশের খবরে। স্বর্ণ চুরির ঘটনায় আতঙ্কিত ফরচুন শপিং মলের ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, মার্কেটে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে এই ঘটনা ঘটেছে। তবে মার্কেট কর্তৃপক্ষ বলছে এই ঘটনায় জড়িতদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করছেন তারা। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। মালিবাগের ফরচুন শপিং মল। বৃহস্পতিবার মার্কেটের সাপ্তাহিক ছুটির দিন। এই সুযোগ কাজে লাগিয়ে বুধবার রাতে একদল চোর শপিং মলে ঢুকে দুর্ধর্ষ চুরি করে। পরিচয় গোপন করতে বোরকা পরে তারা শম্পা জুয়েলার্স নামের একটি দোকানে 500 ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায়। বুধবার মার্কেট বন্ধের আগেই চোর মার্কেটের ভেতরে অবস্থান করছিল। মার্কেটের নিরাপত্তায় প্রতি মাসে ব্যবসায়ীদের একটি নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হয় দোকান মালিক সমিতিকে। কিন্তু তারপরও এ ধরনের চুরির ঘটনায় তারা ক্ষুব্ধ এবং আতঙ্কগ্রস্ত। এটা তো স্বাভাবিক, সবাই ভয় পাইব। সব ব্যবসায়ী মানুষ বাড়িঘর বেচে ব্যবসা করতেছে এই জায়গায়। সবার একটা আতঙ্ক, ব্যবসায়ী হিসেবে সবাই আতঙ্ক। তাহলে একটা দোকান যদি এইভাবে ভাঙ্গে এইভাবে লয়া যায়, দারোয়ান কোথায় ছিল? আমাদের মনে হচ্ছে এটা আমাদের সিকিউরিটি গার্ড প্রত্যেক পরোক্ষভাবে জড়িত আছে। আমরা তো মনে মধ্যে লাগে যখন 500 জনে যে আমরা ওই তো কতক্ষণ সময় লাগে। দোকান মালিক সমিতি বলছে নিরাপত্তার ব্যাপারে কোনো ঘাটতি ছিল না। সার্বক্ষণিক সিসি ক্যামেরা ছাড়াও কর্তব্যরত গার্ডরা দায়িত্ব পালন করেন। সিকিউরিটি যে আমি বলছি যারা 4 জন ছিল, 2টার সময় একবার ওরা একবার রাউন্ড দিয়ে গেছে। রাউন্ড দেওয়ার পরে তারা বাইরে ছিল। তো ভিতরে তারা তো বাইরে থেকে যেহেতু ভিতরে কেউ ঢুকতে পারবো না,
আমার সিকিউরিটি এভাবেই সবসময় এমনি করে কেয়ার নেয়, তো ভিতরে তারা টলটা দেয় নাই। ব্যবসায়ীদেরকে এই আশ্বস্ত করতে চাই যে এই ধরনের ঘটনার জন্য পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য আমাদের যা যা করণীয় আমরা করব। আবার আমরা প্রতিটা দোকানদারকে অনুরোধ করছি যে আপনারা নিজস্বভাবেও কিছু সিসি ক্যামেরা আপনারা সেট করেন। পুলিশ বলছে এই ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিছু সিকিউরিটি ঘাটতি আছে, আমরা দেখেছি যে পিছনের দিকটাও তাদের একটু সিসি ক্যামেরা দ্বারা এটা ইয়েতে রাখার দরকার ছিল, তো ওইটাও নাই। তো এই বিষয়গুলো আমাদের সাথে আমরা তাদের সাথে কথা বলবো। আর তাদের অনেক সিসি ক্যামেরা আছে, কিন্তু যে ক্যামেরাগুলো অচল। সাবির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং দফায় দফায় ককটেল বিস্ফোরণের খবর আমরা এই মুহূর্তে পেয়েছি এবং সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। মনিরুল ইসলাম মিন্টু, আসলে আমাদের জানাবেন হঠাৎ করে এই ধাওয়া, পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা কেন ঘটেছে এবং কোনো হতাহতের খবর আপনার কাছে আছে কিনা, কি অবস্থা সেখানে দেখছেন, আইন শৃঙ্খলা বাহিনী আছে কিনা আমাদের জানাবেন। জাতীয় পার্টি তাদের পার্টি অফিসের সামনে একটি কর্মী সভার আয়োজন করে এবং সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা আসে। তবে আমরা জেনেছি যে এই যে কর্মী সভা করার ক্ষেত্রে পুলিশের যে অনুমতি, সেই অনুমতি ছিল না, ফলে পুলিশ স্বাভাবিকভাবে এই কর্মী সভা এবং সেই কর্মী সভা থেকে সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য দেয়া হচ্ছিল বাইকে, এবং এরই প্রেক্ষাপট ধরে পুলিশ তার অনুমতি না নেওয়ার ফলে পুলিশ এই কর্মী সভায় বাধা দেয় এবং এক পর্যায়ে এই পুলিশ এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং সেই সঙ্গে যে ককটেল বিস্ফোরণ ঘটে এবং এক পর্যায়ে পুলিশ জাতীয় পার্টির যে নেতাকর্মীরা ছিল তাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় এবং এই সময়ে যে দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আমরা চেষ্টা করছি একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলার জন্য আসলে, এবং এই সময় কিন্তু জাতীয় পার্টির যে কার্যালয়ের সামনে অনেক চেয়ার নিয়ে আসা হয়েছিল এবং সেখানে কর্মী সভার জন্য প্রস্তুতির জন্য সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা এসেছিল। আচ্ছা, আমরা একটু ঘটনাটা কি ঘটেছিল একটু বলবেন? আমি এখানে আসছিলাম না। আচ্ছা, ঘটনাটা কি ঘটেছে সেটা তো বলতে পারি না। এই এইখানে দেখলাম যে আসছে আর কি, আমরা তো এই দোকানে ছিলাম ভিতরে, আমরা বলতে পারি না সঠিক। হ্যাঁ, আমরা দেখেছেন কি মানুষ দৌড়াদৌড়ি করতেছে এটাই দেখছি শুধু, কিন্তু কোথা থেকে আসছে এটা আমরা দেখি নাই। তো আমরা একটু জাতীয় পার্টির যে পার্টি অফিসের সামনের অংশে যেতে চাই এবং সেখানে জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা এখানে অবস্থান নিয়েছে। আরো 3 জন আহত হয়েছে, পিরিজপুরের বশির ভাই, ঠিক আছে, আমাদের যুব সংহতির কালাম ভাই, তারা আহত হয়েছে, তাদেরকে হসপিটাল নেওয়া হয়েছে। ঠিক আছে, এই সরকার আপনার এই মানে পুলিশের মাধ্যমে টিয়ার সেল মেরে, এই বিষাক্ত গ্যাস মেরে বিকাশ নিউর কিন্তু ভালো পাইছে, এছাড়া আর কিছুই না ভাই, কথা বুঝছেন। আর এই ঘটনাটা কি ঘটেছিল? অতর্কিতভাবে বক্তৃতা চলতেছে, অতর্কিতভাবে টিয়ার সেল মারছে, গ্যাস মারছে, একটা মানুষ সভ্য দেশ এরকম করা। আচ্ছা, তো এখানে এই যে কর্মী সভার ক্ষেত্রে কি আসলে আগে থেকে অনুমতি নেওয়া ছিল? হ্যাঁ, অনুমতি নেওয়া ছিল। যদি অনুমতি না নেওয়া, আপনারা বিগত দিনে জানেন বা দেখছেন, আপনার সাংবাদিক, অনুমতি না নেওয়া থাকলে প্রথম থেকেই ওই অনুষ্ঠান করতে দেয় না। আমরা দেখছি অনুষ্ঠান করতে দেয় না, কিন্তু এই বিকাশ নূরকে যত মাইর খায়, যত অ্যারেস্ট হয়, অত তার অ্যাকাউন্টে টাকা বাড়ে। আচ্ছা, এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল কয়টায়? শুরু হয়েছিল 2টায়।
শুনছিলেন জাতীয় পার্টির একজন কর্মী, তিনি বলছিলেন যে 2টার সময় এই জাতীয় পার্টির যে কর্মী সভা সেটি শুরু হয়, তবে তার দাবি যে এই কর্মী সভার জন্য অনুমতি নেওয়া ছিল, কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই কর্মী সভার জন্য পূর্ব যে অনুমতি সেই অনুমতি নেওয়া হয়নি এবং জাতীয় পার্টির যে পার্টি অফিসের সামনে যে সড়কটি সেটি বন্ধ করে এই যে সমাবেশ সেটি করা হচ্ছিল। আচ্ছা, ঘটনাটা কি ঘটেছিল একটু জোর বলেন। ঘটনাটা হলো আজকে জাতীয় পার্টির কর্মী সভা ডাকছে আমাদের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে। আজ থেকে আরও 10 দিন আগে থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে। কর্মী সভা সারা বাংলাদেশ থেকে কিছু কিছু নেতাকর্মী এখানে উপস্থিত হবে। এখানে উপস্থিত হয়েছে, লোকজন উপস্থিত হওয়ার পরে প্রোগ্রাম শুরু হয়েছে। সিনিয়র নেতাকর্মীরা পালাক্রমে বক্তব্য শুরু করছে। আমাদের জিএম কাদের স্যার হয়তো আর 2 জনের পরে ওনার বক্তব্য পেশ করবে। এর মধ্যেই পুলিশ বাহিনী আইসা আপনার এখানে সাউন্ড গ্রেনেড মেরেছে এবং জলকামান আসছে। ওই যে জলকামান আপনারা দেখেন, ওই যে দেখেন জলকামান। এখানে কি জাতীয় পার্টির 2 অংশই ছিল? না, 1 অংশ। এখানে শুধু জিএম কাদের, এখানে জিএম কাদের ব্যতীত অন্য কোনো আর কোনো এখানে আর লোক নাই। জাতীয় পার্টির কোনো অংশ নাই। জাতীয় পার্টি থেকে এরা বহিষ্কৃত হয়ে গেছে। শুনছিলেন যে জাতীয় পার্টির যে জিএম কাদের যে অংশ তারা এই কর্মী সভা করছিল এবং এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধারা পাওয়া দেওয়া ঘটনা ঘটে। এখন এই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। একদিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা, একদিকে পুলিশ অবস্থা নিয়েছে, তবে এখন পরিস্থিতি মোটামুটি শান্ত। মিন্টু, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে সেখানকার সার্বিক পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, দেশের খবর এ পর্যায়ে নিয়ে নিচ্ছে আরও একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত দেশের খবরে। হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য গীতিনাট্য, পদ্মপুরাণ বা মনসা মঙ্গল গান। বেহুলা লক্ষিন্দরের জনপ্রিয় কাহিনী মূলত এই গানের প্রধান উপজীব্য। একসময় বর্ষা শেষের অবসরে এই গীতিনাট্য কুষ্টিয়ার গ্রামাঞ্চলের মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল। কালের বিবর্তনে বিলুপ্তির পথে বাংলা লোকসঙ্গীতের সেই ঐতিহ্যময় ধারা। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হিন্দু শাস্ত্র বা সনাতন ধর্মাবলম্বীদের মতে মা মনসা সাপের দেবী। তাঁর আরাধনা বা পূজা করলে সাপের দংশন রোধ হয়, মনস্কামনাও পূর্ণ হয় বলে প্রচলিত বিশ্বাস। সেই বিশ্বাস থেকে এই পদ্মপুরাণ গানের উৎপত্তি। বাড়ির আঙিনায় বা ছায়া শীতল বাগানে শামিয়ানা টাঙিয়ে এ গানের আসর বসে। নেচে গেয়ে গ্রামের মানুষদের মাতিয়ে রাখেন শিল্পীরা। তাই পুজো করলে, তার ভক্তি শ্রদ্ধা করলে সে হেঁটে যাবে, এটা ভালো হয়ে যাবে। লোককে বিশ্বাস করে আপনার এই গানটা গালি ঘা পশলা এটা ঠিক হয়ে যায়। কবে কিভাবে পদ্মপুরাণ গানের উৎপত্তি বলা মুশকিল, তবে যুগ যুগ ধরে কুষ্টিয়ার গ্রামাঞ্চলের এই সংস্কৃতি টিকে আছে। মনোবাসনা পূরণে অনেকে মানত করে মনসা গানের আসর বসান। অনেকে বিশ্বাস করে, তারপরেও আমরাও ওইভাবে বিশ্বাস করছি, এই কারণে গানটা দিয়ে দিচ্ছি। পদ্মপুরাণ গানের দলে 10 থেকে 12 জন শিল্পী থাকে। নারী চরিত্রগুলো ফুটিয়ে তোলেন কম বয়সী পুরুষরা। কালের বিবর্তনে এ গানের কদর কমেছে। এখনো হাতে গোনা 2-1টি গানের দল কোনো রকমে টিকে রয়েছে। এই গানগুলো এই ক্যামেরায় উঠে যাচ্ছে, নেটে সার্চ দিলে বের হয়ে যাচ্ছে। বাড়িতে বসে, রাস্তাঘাটে, দোকানপাটে বসে দেখতে পাচ্ছে। কারণ আর শখ যাচ্ছে না সে অনুষ্ঠান যেখানে কোন যায় অনুষ্ঠানটা আমরা দেখি। অনেকেই এই পেশা ছেড়েছেন মানুষের মানত ও কল্যাণের কথা ভেবে। এখনো কেউ কেউ কষ্টে শিষ্টে ধরে রেখেছেন আবহমান বাংলার এই ঐতিহ্য। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, দেশের খবর এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।